ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। দেখুন, আপনি যেই হন দয়া করে আওয়াজ দিন, নইলে আমি কল করতে বাধ্য হব। ফোন কেটো না। কে? আমি রাজ বলছি প্রেমা। ও, আপনি কেন ফোন দিয়েছেন? ফোন দিতে কি কারণ লাগে? হ্যাঁ, অবশ্যই কারণ লাগে। রাত বিরাতে ফোন দিবেন একটা মেয়েকে কোনো কারণ ছাড়া, এটা কি কোনো ভদ্রতার পর্যায়ে পড়ে? আচ্ছা, রাখছি তাহলে। এই বলে ফোন কেটে দেই। অন্যদিকে রাজ ভাইয়া আমার ফোন কেটে দেওয়া দেখে কিছুক্ষণ চুপ করে থাকে, পরক্ষণেই ভাবে আমি ওর সাথে যা করেছি তার জন্য সহজে ও আমাকে ক্ষমা করবে না। এখন আমাকে যে করেই হোক ওর মন গলাতেই হবে, না হলে আমি ওকে আপন করে পাবো না। আসলে সময় থাকতে জিনিসকে মূল্যায়ন করতে শিখুন, না হলে আপনি আজ যাকে অবহেলা করছেন একটা সময় তার থেকে অবহেলা আপনি পাবেন, যা কিনা রাজ ভাইয়া এখন বুঝতে পারছেন। কিন্তু বুঝতে পেরেও লাভ নেই, কারণ উনি অনেক দেরি করে ফেলেছেন। সেদিন রাতে আর রাজ ভাইয়া ঘুমাতে পারলেন না, শুধু বিছানার এপাশ ওপাশ ছোটাছুটি করলেন। পরের দিন সকালে আমি আবার আগের রুটিন মোতাবেক দেরি করে ওঠা শুরু করলাম। মায়ের বকা, বাবার আদর দিয়ে আগলিয়ে রাখা বোনের দুষ্টুমি সব আবার আগের মতো শুরু হলো। আমি দ্রুত ক্লাসের উদ্দেশ্যে বের হই। বের হওয়ার আগে আমার মোবাইলে কল আসে, দেখি নন্দিনীর নাম্বার, তাই রিসিভ করলাম। রিসিভ করার পরেই, হ্যাঁ রে, কোথায় তুই প্রেমা? বের হয়েছি। তাড়াতাড়ি আয়, আজকে তোদের সবাইকে সারপ্রাইজ দেব। শালির ঘরের শালি, ফোন রাখ, আজকে তোর খবর করেই ছাড়বো। আমি ভার্সিটির গেট দিয়ে ঢুকছি, হঠাৎ করে দেখি ইমন ভাইয়া, রাজ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, আমার দিকেই আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো প্রেমা? রাজ কোথায় জানো কিছু? না তো ভাইয়া। আচ্ছা যাও, আমি দেখি রাজ কোথায়। এই বলে ইমন ভাইয়া চলে যেতে থাকে। কিছুক্ষণ পর দেখি সোহেল আমার দিকে এগিয়ে আসছে। প্রেমা, আমি এসে গেছি, এখন কি করা লাগবে বল। শোন, রাজ ভাইয়ার সামনে একদম পারফেক্ট কাপল জুটির মতো থাকবো, বুঝলি? সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর সাথে অভিনয় করতে গিয়ে আমার জিএফ যদি আমাকে ছেড়ে দেয় তাহলে তোর খবর আছে। তোর কিন্তু বিয়া হইতে দেবো না কোথাও। ওটা নিয়ে তুই ভাবিস না, তোকে যা বললাম তুই শুধু তাই করে যা। ওকে। আমরা আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ দেখি রাজ ভাইয়া আসছে। আমি সোহেলের দিকে তাকিয়ে ইশারা দিতেই, আরে প্রেমা, আর কতক্ষণ বসে থাকবে, চলো ক্লাসে চলো। এই বলে উঠে দাঁড়ালো। আমি উঠতে পারছি না, সোহেল আমাকে একটু ধরে ওঠাও। এই বলে সোহেলও আমি একে অন্যের দিকে হাত বাড়িয়ে দিলাম। সোহেলও মুচকি হেসে আমার হাত ধরে আমাকে উঠালো। আমিও উঠে পড়লাম এবং সোহেলের হাত ধরে হাঁটতে লাগলাম। আমি ইচ্ছে করে সোহেলের ঘনিষ্ঠ হয়ে ঘেঁষার চেষ্টা করতে লাগলাম, তা মূলত একজনকে দেখানোর জন্য, যাতে সে জেলাস ফিল হয়। আমি ক্লাসে যাবার আগে একবার রাজ ভাইয়ের দিকে তাকালাম, দেখলাম তার চোখ দুটো লাল হয়ে গেছে, তবে সেটা রাগের নাকি কষ্টের সেটা বোঝার উপায় নেই। অন্যদিকে কেউ একজন প্ল্যান করছে যেইভাবেই হোক রাজ ভাইয়াকে তাদের রাস্তা থেকে সরাবে। তাহলে রাজকে বাঁচাতে তুমি কি কি করতে পারবে? তুমি যা বলবে তাই হবে। দেখো, রাজ অলরেডি প্রেমার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাই রাজকে সরাতে হবে যেভাবেই হোক। এখন তুমি আবার প্রেমাকে চাও, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? তাহলে আমার কথা মন দিয়ে শোনো। এদিকে আমি আর সোহেল বসে আছি। ক্লাসে আজ নন্দিনী আসেনি। কেন আসেনি তা তো আপনারা জানেনই। এরপর স্যার আসলেন, ক্লাস করাতে লাগলেন। ক্লাস শেষে আমি আর সোহেল চলে যাচ্ছিলাম, পেছন থেকে ডাক আসে। আমি ঘুরে দেখি রাজ ভাইয়া। প্রেমা শোনো। আমি না শুনে চলে যেতে লাগলাম। তখনই রাজ ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, পথ ছাড়ুন। না, আগে তোকে আমার কথা শুনতে হবে। আমি চলে যেতে লাগি, তখনই পেছন থেকে রাজ ভাইয়া আমার হাত টেনে ধরেন। প্রেমা, আমার কথাটা তো শোনো। হাত ছাড়ুন ভাইয়া, ভালোই ভালোই বলছি। আগে আমার কথা শুনবি, এরপর। আর বলতে পারলো না ভাইয়া, কারণ আমি নিজের হাত ছাড়িয়ে ভাইয়ার দিকে ফিরে ঠাস ঠাস দুটি থাপ্পড় লাগিয়ে দিয়ে বলতে লাগি, লজ্জা করে না রাস্তাঘাটে যেখানে সেখানে মেয়েদের বিরক্ত করতে? যত সব ফালতু। আপনাদের মতো মানুষদের কারণে বাহিরে স্বাধীনভাবে বিচরণও কি করা যাবে না নাকি? আমি আর ওখানে না দাঁড়িয়ে চলে আসলাম। আমরা সেখান থেকে যাওয়ার পর কেউ একজন এসে রাজের পিঠে হাত রাখে। রাজ, মন খারাপ করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিভাবে বলতে পারিস দোস্ত? আমি যে ওকে কষ্ট দিয়েছি দোস্ত, সেটার ফল হয়তো এখন ভোগ করে লাগছে। ওর অবহেলা যে আমার সহ্য হচ্ছে না। দেখ রাজ, তুই ওকে এতদিন অবহেলা করেছিস,
তুই ওর সামান্য অবহেলা আজ সহ্য করতে পারছিস না, তাইলে ভাব ওকে এতদিন কিভাবে কষ্ট দিয়ে এসেছিস। রাজ আর কোনো কথা না বলে চুপ করে রইল। ইমন সেখান থেকে চলে যায়। রাজ দাঁড়িয়ে ভাবতে থাকে কি হবে তার শেষ পরিণতি। আজ নিজের দোষেই সে তার ভালোবাসাকে হারাচ্ছে। আসলে রাজ সেদিন ইচ্ছা করেই বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে, যাতে করে প্রেমা তার পিছু ছাড়ে। আসলে রাজ আর পারছিল না প্রেমার পাগলামোগুলো সহ্য করতে, তাই রাজ বুদ্ধি করে সেদিন এই কাজটা করেছে। অবশ্য এই বুদ্ধিটা রাজের মাথায় এমনি এমনি আসেনি। তৃতীয় কেউ ছিল যিনি চাচ্ছিলেন না রাজ আর প্রেমার জুটি টিকে থাক। অন্যদিকে প্রেমা বাসায় চলে যায়। এরপর দৈনিক তার রুটিন মোতাবেক পরিবারের সাথে সময় কাটাতে থাকে। প্রেমাদের পরীক্ষা শেষ হয়ে যায়। কিছুদিন পর ভার্সিটি শিক্ষকরা মিলে অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীদের একসাথে মিলে শিক্ষা সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। প্রেমা রেডি হয়ে কল করে নন্দিনীকে। হ্যাঁ প্রেমা বল। কোথায় তুই পেতনি? বাসায়। ও হ্যাঁ, তুই আজকে সোহেলের সাথে নিয়ে এই রেস্টুরেন্টে আসতে পারবি? কেন নয়, অবশ্যই। আচ্ছা রাখছি, বাই। এই বলে কল কেটে দিল প্রেমা। অন্যদিকে রাজদের বাসায় রাজ, প্রেমাকে মানাতে পারলি কোনোভাবে? রাজ মন খারাপ করে বসে থাকে। তার মাথায় কিছুই আসছে না। তার মাথায় শুধু প্রেমার আজকের করা ঘটনা মনে আসছে। রাজ, আমি কিছু জিজ্ঞেস করেছি। আসলে হয়েছে কি ভাইয়া? এই বলে রাজ তাদের সব খুলে বলে। দেখ, তুই ওকে অনেক অবহেলা করেছিস, এখন কিছুটা শাস্তি সে তোকে দেবেই। তাই আমি বলি কি, তুই আপাতত ওর অবহেলা সহ্য কর। ভাইয়া ইমন যা বলল তুইও দেখি একই কথা বলিস। কিছুই করার নেই রাজ, এটাই করতে হবে। রাজ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাজ চলে যাওয়ার পর রিফাত ভাবতে থাকে কিভাবে ওদের চিরতরে একে অন্যের শত্রু বানিয়ে দেওয়া যায়। এসব ভাবতে থাকে। হঠাৎই রিফাতের মাথায় শয়তানি বুদ্ধি উকি দেয়, আর তার মুখে হাসি রেখা ফুটে ওঠে। সেটা কি, গল্পের সাথেই থাকুন, বুঝতে পারবেন। অন্যদিকে আমি রেডি হতে থাকি নন্দিনীর সারপ্রাইজের জন্য। আমি বাসা থেকে বের হয়ে সোহেলকে কল দেই। কিছুক্ষণ কল হবার পর সোহেল কল রিসিভ করলো। হ্যাঁ প্রেমা বলো। কোথায় তুই? বাসা থেকে বেরিয়েছি, তুই থাক, আমি এসে তোকে রিসিভ করছি। ওকে। এই বলে সোহেল ফোন কেটে দেয়। কিছুক্ষণের ভেতরে সোহেল চলে আসে। আমি ওর সাথে যেতে লাগি। কিছুক্ষণের ভেতর আমরা পৌঁছে যাই রেস্টুরেন্টে। এরপর আমি গিয়ে দেখি নন্দিনী বসে আছে, সাথে একজন কোট পরা ব্যক্তি, মুখটা অন্যদিকে ঘোরানো। আমরা যাওয়ার পর, তোরা এসেছিস, আয় পরিচিত হ। আমার বিএফ আর ভবিষ্যৎ স্বামী আহান মাহমুদ। হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি গতকালই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছি। নন্দিনী বলল তোমাদের সাথে দেখা করাবে, তাই আমিও মানা করিনি। আমার বাবুই পাখিটার আবদার বলে কথা। এই বলে নন্দিনীর দিকে চোখ মারলো। আহান ভাইয়ার কাণ্ডে নন্দিনী তো রেগে আগুন, আর আমরা তো হাসছি। আচ্ছা কি খাবি তোরা? যেহেতু তুই সারপ্রাইজ দিয়েছিস, তুই তাহলে যা খাওয়াবি তাই খাবো। আমরা কথা বলছিলাম, হঠাৎ সোহেলের ফোনে কল আসে। সোহেল দ্রুত বেরিয়ে যায়। আমরা বুঝতে পারি কে কল দিয়েছে। আমাদের ঠিক পেছনের টেবিলে ছিল রাজ ভাইয়া, ইমন ভাইয়া আর তিথি আপু। সোহেল কথা বলা শেষ করে আমাদের কাছে আসলো। আমরা কেউই রাজ ভাইয়াকে খেয়াল করিনি, কিন্তু তারা আমাদের ঠিকই খেয়াল করেছে। হঠাৎ ইমন ভাইয়া রাজ ভাইয়াকে প্রশ্ন করে বসে, রাজ, এই রাজ। ভাইয়া কথাটা একটু জোরেই বলে ফেলে। আমরা শুনতে পাই। আমি পেছনে তাকিয়ে দেখি রাজ ভাইয়া, তিথি আপু সবাই বসে আছে। নন্দিনী, চল অন্য রেস্টুরেন্টে যাই। কেন রে? এখানে থাকতে ভালো লাগছে না। কি বলো কি প্রেমা? নন্দিনী আমাকে বলেছে তোমরা নাকি এখন এখানে আসার জন্য সবসময় মুখিয়ে থাকো, আর আজ তুমি এখান থেকে যেতে চাইছো? মানে ব্যাপারটা ঠিক হজম করতে পারলাম না। নন্দিনী আহান ভাইয়াকে ইশারা দিল চুপ থাকতে। আহান ভাইয়া কিছু বলতে গিয়েও আর বলল না, থেমে যায়। এরপর অন্যদিকে তিথি আপু রাজ ভাইয়ের দিকে এক নজরে তাকাচ্ছে। দেখছে রাজ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। রাজের মন থেকে প্রেমাকে সরাতেই হবে, না হলে আমি রাজকে কোনো দিনও পাবো না। রাজ, চল উঠি। রাজ, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছিলি ইমন? চল উঠি তাহলে। আচ্ছা চল। আমিও উঠে পড়ি আর রাজ ভাইয়ারাও উঠে পড়ে। আমি দেখলাম একজন ওয়েটার একটা কোকের বোতল নিয়ে আমার আর রাজ ভাইয়ার মাঝে চলে এসেছে। এটা দেখে আমার মাথায় প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা পুনরায় জেগে উঠল। আমি ইচ্ছে করে রাজ ভাইয়াকে ওয়েটারের সাথে ধাক্কা দিয়ে দেওয়াই।
ওয়েটার ব্যালেন্স না রেখে সমস্ত কোক আমার ড্রেসে ফেলে দেয়। ওয়েটার আমাকে সরি বলতে লাগলো। আমি আর কোনো কথা না বলে সোজা রাজ ভাইয়ার সামনে গিয়ে ঠাস ঠাস দুটি চর মারি। এরপর বলতে লাগি, সেদিন রাস্তায় সিন ক্রিয়েট করলেন, আজ আবার রেস্টুরেন্টের মতো জায়গায়। আপনি আসলে চানটা কি বলুন তো? আমার এমন উগ্র আচরণ দেখে তিথি আপু কিছু বলতে যাবে, রাজ ভাইয়া তাকে হাত দিয়ে ইশারা করে থামতে বলে। আমি আবারও বলা শুরু করলাম, আপনি কি চান আমার কাছে বলুন তো? আপনার কারণে আমি কোথাও একটু শান্তি পাচ্ছি না। আপনার জীবন থেকে চলে এসেছি, এখন আপনি আবার আমার সামনে আসছেন অভদ্রদের মতো, যেখানে সেখানে সিন ক্রিয়েট করছেন। এই কথাগুলো বলে আমি আর সেখানে দাঁড়ালাম না, চলে এলাম নন্দিনী, সোহেল সহ সবাইকে নিয়ে। রাজ, তুই কিছু বললি না কেন? দেখ, আমি যা অন্যায় করেছি তার তুলনায় ও যা করছে তা কিছুই না। তাই বলে এভাবে অপমান করবে? রাজ বাদ দে তো, বাসায় চল। অন্যদিকে বাসায় এসে আমি নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছি আর ভাবছি রাজ ভাইয়ার সাথে যা করছি তাকে ঠিক। সে না হয় আমাকে নাই ভালোবাসে, কিন্তু আমি তো তাকে এখনো ভালোবাসি। ভালোবাসার মানুষকে যে কষ্ট দিতে নেই, কি করে পারছি আমি তাকে কষ্ট দিতে? আচ্ছা, তাকে দেওয়া কষ্টটা কি ঠিক হচ্ছে? আমি ভাবছি আর নিজের মনের সাথে যুদ্ধ করছি। যুদ্ধে আমার জিতটাই জয়লাভ করে। এইভাবে চলে যায় বেশ কিছুদিন। দেখতে দেখতে আমাদের শিক্ষা সফরের সময় চলে আসে। আমরা প্রস্তুতি নিতে থাকি শিক্ষা সফরে যাওয়ার। অবশেষে কাঙ্ক্ষিত দিনটি এসে গেল। আমরা সবাই চলে গেলাম ক্যাম্পাসে। গিয়ে দেখলাম অনেকগুলো বাস দাঁড় করানো, সবগুলো বাস ভরে গেছে। অবশেষে আমাদের বাসে আমি উঠে দেখি আজকের শালা সোহেল্লা ওর জিএফ এর সাথে বসেছে। হঠাৎ আমি দেখলাম একটা সিটি খালি আর তাতে বসে আছে রাজ ভাইয়া। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও গিয়ে বসলাম তার পাশে। আমি দেখলাম রাজ ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমিও এক প্রকার বিরক্তি নিয়েই তার পাশে বসলাম। রাজ ভাইয়া জানালার পাশের সিটে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। আমাদের পিকনিক স্পট ছিল বান্দরবন। তো আমরা যাচ্ছি বান্দরবন শহরে ঢোকার আগে গ্রামাঞ্চলের ভেতর দিয়ে যেতে হয়। তো গ্রামাঞ্চলের এলাকায় হঠাৎ আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সবাই ফ্রেশ হওয়ার জন্য নেমে যায়। আমার সাথে রাজ ভাইয়াও নেমে যায়। আমরা হাঁটছি, কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে রাজ ভাইয়া বলা শুরু করলেন, কেমন লাগছে তোর এখানে এসে? ভালো। আমরা হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট দোকান চোখে পড়লো। সেখান থেকে কিছু হালকা নাস্তা করে আমরা আবার বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিন্তু এসে দেখি বাস আমাদের ছেড়ে চলে গিয়েছে। তাই আমি বিরক্ত হয়ে ভাইয়াকে বলতে লাগলাম, রাজ ভাইয়া, আপনার কারণে আমরা এখন আটকা পড়লাম। আপনি যদি আমার সাথে না আসতেন আর যদি নাস্তাটা না করতে যেতাম, তাহলে এই দিনটা দেখতে হতো না। এখন শব্দ আমার, তাই না? তুই যদি বাইনা না ধরতি নাস্তা করার, আমি মনে হয় তোকে নিয়ে আসতাম। রাজ ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আমরা ঝগড়া করতে শুরু করি। পরে দেখি সন্ধ্যাও হয়ে আসছে, তাই দ্রুত হেঁটে যেতে লাগি। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায়। আমরা দুজন কেবল হেঁটেই যাচ্ছি। আমাদের কোনো গন্তব্য নেই, তার উপর দুর্গম এলাকা, নেটওয়ার্ক পাওয়াও একটা চ্যালেঞ্জ। আমরা এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চারজন বখাটে আমাদের ঘিরে ধরে। বখাটেদের একজন, ও বেবি, তুমি তো সেই হট। আসো, আজকে রাতে তোমাকে অনেক সুখ দিব, যা তুমি ভাবতেও পারবে না। ভদ্রভাবে কথা বলুন। কেন বেবি, ভদ্রভাবে কথা বললে কি বিয়ে করবে আমায়? ঠাস ঠাস দুটো থাপ্পড় লাগিয়ে দেই বখাটে ছেলেটার গালে। শালির ঘরে শালি, তোর এত বড় সাহস আমাকে, এই রাজু ভাইকে চর মারিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোকে ভোগ করে সব কিছু উসুল করব। ওই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? দাস শালিকে। ওরা বাধা দিতে আসবে, অমনি রাজ ভাইয়া আর ওরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। রাজ ভাইয়া ওদের সবাইকে মেরে আহত করে ফেলে। একটা সময় মারামারির এক পর্যায়ে রাজু মাস্তান ছুরি দিয়ে রাজ ভাইয়ার হাতে আঁচড় মারে। এতে ভাইয়া আহত হয় এবং প্রচুর রক্ত বের হতে থাকে। ওদের সবাইকে মেরে ভাইয়া আধমরা করে ফেলে। পরে আমি ভাইয়ার হাতে আমার ওড়না কিছুটা ছিঁড়ে বেঁধে দেই। ওড়না বেঁধে দেওয়ার সময় রাজ ভাইয়া আমার দিকে এক নজরে তাকিয়েছিল। এমন করে কি দেখছেন? কই কিছু না তো। আচ্ছা চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। যদি কোনো বাড়ি পাওয়া যায় আজকে সেখানেই আশ্রয় নিব। এই বলে আমরা সেখান থেকে যেতে লাগলাম। রাত হয়ে যাওয়াতে আমরা কোনো রাস্তা পাচ্ছিলাম না। হঠাৎ গ্রাম অঞ্চলের মসজিদ থেকে নামাজ পড়ে কিছু মুসল্লি বেরিয়ে আসে। তারা আমাদের একসাথে দেখে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে শুরু করলো। আমরা শুধু দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎ মুসল্লিদের একজন আমাদের দিকে এগিয়ে আসে। তোমরা কারা? আমরা এখানে বিপদে পড়ে চলে এসেছি, তাই আজকের রাতটা এখানে আশেপাশে কোনো বাড়ি থাকলে সেখানে আশ্রয় নিতে চাই। সম্ভব হবে কি?
তোমরা কি স্বামী স্ত্রী? জি না, আমরা ভাই বোন। ও আমার চাচাতো বোন আর আমি ওর ভাই। দেখো, আমাদের গ্রামে বিবাহিত না হলে অবলা দুজন নারী ও পুরুষকে একসাথে রাত কাটাতে দেওয়া হবে না। আর তোমরা যেহেতু অবিবাহিত, তাই তোমাদের আজকেই বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, এখন চলো আমাগো মাতবরের লগে দেখা করবা। এই বলে তারা আমাদের গ্রামের মাতব্বরের কাছে নিয়ে যায়। গ্রামের মাতব্বর সব শোনার পর, দেখো তোমরা দুই খান আজ যদি বিয়া না কইরা যাও তাইলে তোমাগোর এই সমস্যা আমরা তোমাগোর আর যাইতে দিব না, আজীবন এই হানে থাইকা যেমন লাগবো। পারবা কি? আমি আর কোনো উপায় না পেয়ে হ্যাঁ বলে দিলাম। রাজ ভাইয়াও একই কাজ করলেন। অবশেষে আমাদের বিয়ে হয়ে গেল। এখন আমাদের এক ঘরে থাকতে দেওয়া হলো। ঘরটাও তো বড় না, বিছানাটা মোটামুটি গোছানো। তুই বিছানায় থাক, আমি নিচে শুয়ে পড়ছি। আমি কিছু বলার আগেই রাজ ভাইয়া নিচে শুয়ে পড়লো। আমিও আর কিছু না ভেবে শুয়ে পড়লাম। সেদিনটা ওভাবেই কাটালাম। পরের দিন সকালে আমরা উঠে সেখান থেকে চলে যাই। রাস্তায় আমি আর রাজ ভাইয়া পাশাপাশি হাঁটছিলাম। এরপর আমরা রাস্তার পাশে একটা দোকান থেকে বাসায় ফোন করে জানালাম যে আমরা বিপদে পড়েছি। এরপর বাসা থেকে সরাসরি ভার্সিটির স্যারদের সাথে যোগাযোগ করা হয় আর তাদেরকে আমাদের অবস্থান বলে দেওয়া হয়। আমি রাজ ভাইয়ার দিকে তাকিয়ে, এই বিয়ে আমি মানি না, আর আমাদের এই বিয়ের কথা যেন কেউ না জানে। আচ্ছা, কেউ জানবে না? না জানলেই ভালো। কিছুক্ষণ পর স্যাররা চলে আসে আর আমাদের নিয়ে যায়। আমরাও ফিরে আসি বান্দরবন রিসোর্টে। আমাকে দেখেই নন্দিনী জিজ্ঞেস করতে লাগলো, কালকে কি হয়েছিল বল তো প্রেমা? আরে কালকে বাসে ত্রুটি দেখা দেওয়ার পর আমরা সবাই বাস থেকে নেমেছিলাম, তোর মনে আছে? মনে থাকবে না কেন? আমরা নেমে যাওয়ার পর আমি আর রাজ ভাইয়া ঘুরছিলাম। তার উপর বাস নষ্ট হয়েছে। কতক্ষণ লাগে বাস ঠিক হতে কেউ জানে না। তাই আমরা একটু বেশি সামনে এগিয়ে গিয়েছিলাম। আমার ক্ষুধা লেগেছিল, তাই রাজ ভাইয়াকে বললাম চলো নাস্তা করে ফেলি। রাজ ভাইয়াও আমার কথা মতো আমাকে নাস্তা করাতে নিয়ে গেল। এইটুকু বলেই আমি থামলাম। তারপর কি হয়েছিল? তারপর আমরা যখনই সবকিছু শেষ করে ব্যাক করে এসে দেখি বাস আমাদের ছেড়ে চলে গেছে। ও, তার মানে বাস ঠিক হওয়ার পরে আমরা তোদের ফেলেই চলে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম তোরা বাসেই আছিস, কারণ তুই ঘুমিয়েছিলি। তুই মনে হয় আর নামবি না, কারণ তুই যে ঘুম কাতরে, তোকে তো সহজে ওঠানো যায় না। ওই পেতনি, দাঁত কেলানো অফ কর। আচ্ছা বাবা, থামলাম। তা বল এরপর কি হয়েছিল? এরপর ওকে সব খুলে বললাম। আমাদের উপর বখাটে ছেলেদের হামলা, সব কিছু। কিন্তু একটা বিষয়ে গোপন করলাম, সেটা আপনারা হয়তো বুঝেছেন, তাই সেটা নতুন করে আর বললাম না। এরপর ও আমাদের দিকে তাকিয়ে, রাজ ভাইয়ার হাত কেটেছে আর রক্ত পড়েছে অনেক। তোর ভাষ্য মতে তুই এখনো আমাদের বলিসনি। দ্রুত ভাইকে ডাক্তার দেখাতে হবে, না হলে ভাইয়ের সিরিয়াস ইনফেকশন হয়ে যেতে পারে। ঠিক বলেছিস, ভুলেই তো গিয়েছিলাম। তোরা থাক, আমি যাই। তোর যাবার দরকার নেই, এমনি তো তোর উপর দিয়ে অনেক ধকল গেছে গতকাল থেকে। তুই রেস্ট নে, আমি যাচ্ছি ভাইয়ের কাছে। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে নন্দিনী দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজ ভাইয়া, ইমন ভাইয়া, তিথি আপু বসে আছে। তারা একসাথে আড্ডা দিচ্ছে। রাজ, তোর কিছু কি হয়েছে? তোকে এমন মনমরা লাগছে কেন? কই না, কিছু না, আমি একদম ঠিকই আছি। রাজের পিছনে নন্দিনী এসে দাঁড়ালো। না ভাইয়া, আপনি ঠিক নেই। রাজ এমন হঠাৎ কারো উপস্থিতি পেয়ে চমকে উঠল আর পিছনে তাকিয়ে দেখলো প্রেমার বন্ধু নন্দিনী এসেছে। রাজ ভাবতে লাগলো, ও এখানে কেন এসেছে? ওর তো আসার কথা না। হয়তো প্রেমা ওকে কিছু বলতে পাঠিয়েছে। ভাইয়া, আপনি ডান হাতটা দেখি। নন্দিনীর কথায় সবাই অবাক হয়। কেন? দিতে বলছি দেন, এত কথা বলেন কেন? রাজ ভয়ে ভয়ে হাতটা এগিয়ে দিল। রাজের বন্ধুরা সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নন্দিনী হাতটা সরিয়ে দেখলো রাজের হাতে প্রেমার ওড়না বাঁধা। চলুন ডাক্তারের কাছে। কেন? এত বেশি বুঝছেন কেন? চলুন তো। এরপর নন্দিনী রাজকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার রাজকে মেডিসিন দিয়ে দেয়। এরপর নন্দিনী সবার সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করে চলে যায়। নন্দিনী চলে যাওয়ার পর, রাজ, কিভাবে তোর হাত কাটলো? আরে ছাড় না। না, ছাড়বো না। এগুলো ছেলে খেলার বিষয় না রাজ, তোকে বলতেই হবে কিভাবে এসব হলো। ইমন, সুমনা সকলের জোরাজোরিতে রাজ সব কিছু বলে দিল, কেবল একটি বিষয় ছাড়া। এত কিছু হয়ে গেছে, তারপরও আল্লাহর নিকট অনেক শুকরিয়া, তোকে তো সুস্থভাবে পেয়েছি।
আমার কিছুই হবে না। তোদের মতো বন্ধু থাকতে আমার কি কিছু হতে পারে? দেখিস, আল্লাহ কখনো আমাদের আলাদা করবেন না। তাই যেন হয়। এইভাবেই কেটে গেল 3 দিন। আমাদের শিক্ষা সফর শেষ হয়ে আসলো। এরপর আমরা যে যার বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে শুরুতেই আম্মুর মুখোমুখি। কিরে, ছুটি কেমন কাটালি? এই তো ভালো। শুনলাম ওখানে নাকি হারিয়ে গিয়েছিলি। সব তো জানোই। ভাগ্যিস রাজ ছিল, নইলে একটা বিপদ হতে পারতো। রাজ ছেলেটা আসলেও অনেক ভালো। জানি না, আমার ভালো লাগছে না, আমি ঘুমাতে গেলাম। এই বলে আমি ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এরপর গভীর ঘুমে তলিয়ে গেলাম, কারণ লং জার্নির ফলে শরীরে কোনো স্ট্যামিনা অবশিষ্ট নেই। অন্যদিকে রাজের বাড়িতে। হ্যাঁ রে রাজ, কি হয়েছিল ওখানে? আচ্ছা, বাবাকে কি আমার আর প্রেমার বিয়ের কথা বলে দিব? আচ্ছা, বলেই দেই, যা হওয়ার হবে। কিরে, চুপ করে আছিস কেন? কিছু জিজ্ঞাসা করছে নাকি? বাবা, তোমরা তো জানোই আমরা সেখানে কিভাবে বাজেভাবে ফেসে গিয়েছিলাম। আমি জানতে চাই ওখানে আসলে কি হয়েছিল। আমরা প্রথমে বাস থেকে নামি রিল্যাক্সের জন্য, কারণ বাসের চাকা নষ্ট ছিল। ড্রাইভার আমাদের বলেছিল চাকা ঠিক করতে 2-1 ঘন্টা সময় লাগবে। এরপর আমরা নেমে প্রকৃতি দেখতেছিলাম আর ঘুরছিলাম। হঠাৎ প্রেমা বলল ওর নাকি নাস্তা করা লাগবে, তাই আমিও ভেবেছিলাম যে ওকে কিছু খাওয়ানো দরকার। এরপর হাঁটতে লাগলাম। শেষে একটা দোকান দেখতে পাই, আর সেখান থেকে হালকা নাস্তা সেরে নেই। কিন্তু ততক্ষণে আমরা বাস থেকে অনেক দূরে চলে এসেছি, তাই আমার মনে হয়েছিল দ্রুত ফিরে যাওয়ার দরকার। তাই আমরা ফিরে যাই। ফিরে গিয়ে দেখি বাস অলরেডি আমাদের ছেড়ে চলে গিয়েছে। তারপর কি হলো? রাত কিভাবে পার করলে? আসলে বাবা, এরপর রাজ আর কোনো সংকোচ না করে গুন্ডা দলের সাথে মারামারি শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছু বলে দিল। এতক্ষণ রাজের কথাগুলো হা করে শুনছিল রিফাত, রাজের বাবা ও তার মা। ওইরকম একটা ভালো মেয়ের সাথে তোর মতো বদ রাগী অহংকারী ছেলেকে আমি বিয়ে দিব না। আর যেহেতু পরিস্থিতির শিকার হয়েছিস, তাই আমি বলবো দ্রুত ডিভোর্স দিয়ে দে। আর এই বিয়েকে আমি মানবো না। এই কথা বলাতে রাজ ভাইয়া দ্রুত তার বাবার পায়ে পড়ে যায় আর বলতে লাগে, প্লিজ বাবা, আমার প্রতি এতটাও নিষ্ঠুরতা দেখিও না। ওকে না পেলে আমি বাঁচবো না। পাস আর রাজ, আমি এত কিছু বুঝি না। এই বিয়ে আমরা মানি না, মানবো না। কারণ তুই ফুলের মতো মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস, এখন তোকে তার শাস্তি ভোগ করতে হবে। বাবা প্লিজ। মা, তুই অন্তত বাবাকে বোঝাও। ভাইয়া, তুই চুপ করে আছিস কেন? প্লিজ বোঝা বাবাকে। সবাই চলে গেল রাজের সামনে থেকে। রাজ বসে ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। অন্যদিকে আমাকেও বাসায় জেরা করা শুরু করেছে। আমার ঘুম ভাঙার পর আমাকেও আমার বাবাই জেরা করেছে। যা যা জিজ্ঞাসা করব ঠিক ঠিক উত্তর দিবি। ওকে বাবা। আচ্ছা বল, ওদিন আসলে কি হয়েছিল? আমি বাবাকে প্রথম থেকে সব বললাম, শুধু বিয়ের বিষয়টি বলিনি, কারণ এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে যেতে পারে। রাত ছিল বলে বিপদে পড়িসনি। যাই হোক, এরপর থেকে সাবধান হবি। এইভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিন সকালে ভার্সিটি অফ ছিল বিধায় স্বর্গীয় ঘুম ঘুমাচ্ছি। হঠাৎ নিচে থেকে চিৎকারের শব্দ কানে ভেসে আসায় আমার ঘুমের 12টা বেজে গেল। নিচে নেমে দেখি রাজের বাবা, রাজ, রিফাত, রাজের মা সবাই দাঁড়িয়ে আছে, আর বাবা ও কাকু ঝগড়া করছে। এটা হয় না, আমি কখনো মানবো না। দেখ, যা হয়েছে তাতে আমাদের তো কিছু করার নেই। কোনো কিছু করার নেই। ডিভোর্স দিয়ে দিলেই সব চুকে যাবে। ভাইজান, ডিভোর্সটা ছেলে খেলা নয়, এটা তুই বুঝছিস না কেন? আচ্ছা, তোর সব কথা মানলাম, তোর সাথে আমিও রাজি, কিন্তু প্রেমা কি রাজি হবে? যদি এই বিয়েতে তার মত থাকে আমার কোনো সমস্যা নেই, কারণ এরকম একটি লক্ষ্মী মেয়ে পাওয়া সবার কপালে জুটে না। এখন সবকিছু প্রেমার মায়ের উপর নির্ভর করবে। এই বলে বাবা ও রাজের বাবা আড়ালে চলে গেলেন। প্রায় 15 মিনিট পর দুইজনে আসলেন। বাবা আমার দিকে এগিয়ে এসেই 2টি থাপ্পড় বসিয়ে দেন আমার গালে। এত বড় সত্যিটা লুকালি কেন? তুই আর রাজ বিয়ে করেছিস, সেটা লুকালি কেন? আসলে বাবা, আমি চাইনি তোমরা নতুন করে আবার কোনো ঝামেলায় জড়াও, তাই এটা ভেবেই নিশ্চুপ ছিলাম। এত বেশি বুঝিস কেন? থাক না, মামনিকে কিছু বলিস না। ওর বা দোষ কি বল? ও যা করেছে তা তো ভালো কথা চিন্তা করেই করেছে। এখন একটাই রাস্তা আছে আমাদের সামনে। বলে দে, কি সেটা? দেখো প্রেমা আর রাজ অ্যাক্সিডেন্টের পরে বিয়ে করলেও আমাদের দুই ভাইয়ের ইচ্ছা ছিল
সত্যি ওদের বিয়ে দেওয়ার, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে না। আমরা কাজে হাত লাগাতে পারিনি। যেহেতু ওদের বিয়েটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই আমাদের ইচ্ছা ওদের বিয়েটা আবার দিব। তোমাদের কোনো প্রশ্ন আছে কারো আমাদের এই সিদ্ধান্তের ব্যাপারে? যদি না থাকে তাহলে আমি যা বলবো তাই অনুযায়ী সবকিছু করতে হবে। আজকে 2 তারিখ, আগামী 7 তারিখে ওদের বিয়ে, অর্থাৎ শুক্রবার। তাই কালকে থেকে সবাই শপিংয়ে প্রস্তুতি নিয়ে ফেলবে। বিয়েটা আমাদের মান সম্মানের প্রশ্ন, কারণ মানুষের পেটে কথা বেশিক্ষণ থাকে না। ওদের বিয়ের খবর যদি প্রকাশ পায় তাইলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। তাই আমাদের যত দ্রুত সম্ভব এই কাজটা সেরে ফেলতে হবে। প্রেমা বা রাজ, তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। আমি ও রাজ ভাইয়া দুজনেই মাথা নিচু করে বসে আছি। আসলে কি বলবো কিছুই বুঝছি না। তোরা চুপ না থেকে কিছু বল। আমার কোনো আপত্তি নেই। আমারও কোনো আপত্তি নেই। বাবা ও কাকু একসাথে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, অবশেষে তোমার আর আমার ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে, যা আমরা অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। সত্যি আমরা খুব আনন্দিত। এই বলে বাবা ও কাকু একে অপরকে জড়িয়ে ধরলেন। সবার মুখে হাসি, কেবল রিফাত ভাইয়া ছাড়া। আমি কিছু বুঝলাম না, ভাইয়ার মুখ কেন বেজার? হয়তো আমার থেকে অন্য কিছু আশা করেছিলেন উনি হয়তো চেয়েছিলেন আমি যেন রাজকে সহজে মেনে না নিই। তবে রিফাত ভাইয়া তো আর জানে না বিয়েটা হলেও আসল খেলা শুরু হবে বিয়ের পর। রাজ ভাইয়া, তুমি আমাকে বিয়ে করে যতই খুশি হও না কেন, তার চেয়ে বেশি কষ্ট আমি তোমাকে দেব। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, সব শোধ তুলব। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসলো। বিয়ের আগে আমরা শপিং করলাম। আমার জন্য কেনা হয়েছে একটা লাল টুকটুকে লাল বেনারসি, রাজ ভাইয়ার জন্য নীল কালারের শেরওয়ানি। একটা সময় বিয়েটা হয়ে গেল। এই ছিল আমার অতীত রাজ ভাইয়ার সাথে। চলুন বর্তমানে ফেরা যাক। সকালে আমার ঘুম ভাঙে কারো দরজা ধাক্কানোর শব্দে। আমি ঘুম থেকে উঠে দেখি রাজ ভাইয়া সোফায় ঘুমিয়ে আছে। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কি মায়াবী লাগছে ভাইয়াকে তা বলে বোঝানো যাবে না। আমি দ্রুত ঘুম থেকে উঠে দেখি আমার ছোট বোন রিয়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি রে আপু, তাহলে ঘুম ভাঙলো? রাতে দুলাভাই কি বেশি দিয়েছিল নাকি যে এত দেরিতে ঘুম থেকে উঠলি? ওর কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আপনারাই বলেন, কলেজ পড়ুয়া একটা মেয়ে এইসব বলছে, তাও নিজের বোনের সামনে তার শ্বশুর বাড়িতে। ন্যূনতম লজ্জা শরমও নাই। এটাই হচ্ছে আজকালকার যুগের সমস্যা। পোলাপান আসলে অনেক পেকে গেছে। ওই বেশি পেকেছিস তাই না? দাঁড়া, তোকে তো আমি যখনই ওকে মারতে যাব ওর সাথে সাথে দৌড়ে পালালো হাসতে হাসতে। আমিও দাঁড়িয়ে একটা মুচকি হাসি দিলাম। অন্যদিকে, তুমি এখন কি করবে তিথি? আপনি বলুন কি করা ঠিক হবে। দেখো, আমি বলি কি, তোমার আপাতত রাজকে ভুলে যাওয়া উচিত। তবে হ্যাঁ, তুমি রাজের উপর হুকুমত চালাতে পারবে অন্য একটা উপায়ে। কি সেই উপায়? রাজের ভাই রিফাতকে বিয়ে করার মাধ্যমে। কারণ রাজকে তুমি কখনোই পাবে না। রাজকে তখনই পাবে যখন প্রেমা আর রাজের ডিভোর্স হবে। তাহলে কি করব? রিফাতকে বিয়ে করব? এটার চেয়ে ভালো সিদ্ধান্ত আর একটাও হয় না। তুমি তোমার বাবা মাকে নিয়ে রাজের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। আর এমন সময় যাবে যখন রিফাত বাসায় থাকবে না। কারণ রিফাত তখন কাউকে বিয়ে করতে চায় না। সেও একজনকে ভালোবাসে। সেই সুযোগের অপেক্ষায় আছে তার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে। কবে যাব? আজকেই যাবে। আর হ্যাঁ, আজকে তুমি ভার্সিটি যাবে না। ওকে। এই বলে তিথি চলে যায়। তখনই, আচ্ছা বস, আপনি তাদের সাহস কেন করছেন? আপনিও তো প্রেমা ম্যাডামকে ভালোবাসেন। লোকটির কথা শুনে ডেভিল বস এসে উঠলেন। কেউ কি তার পছন্দের মানুষকে কারোর সাথে শেয়ার করে দেখেছিস? না, তা দেখিনি। তবে আপনি রাজের এত কাছের মানুষ হয়ে তাকে বাঁশ দিচ্ছেন, তাই জিজ্ঞাসা না করে পারলাম না। রাজের জীবন থেকে আমি সব কেড়ে নিব। ও আমাকে খুব বাজেভাবে মেরেছিল এবং অপমান করেছিল। ওকে আমি এত সহজে ক্ষমা করব না, কখনোই না। এই বলে সেখান থেকে চলে যায় গার্ড। ওইদিকে রিফাত তার রুমে বসে ভাবতে লাগে, শালা কি দিনকাল আসলো। ভেবেছিলাম প্রেমা আমার হবে, তা হলো কই। রাজশালার কপালে আসলেও ভালো, ঠিকই প্রেমাকে নিজের করে নিল। আচ্ছা, এখন কি আমি ওদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো নাকি সরে যাব? যা হওয়ার হবে, দেখি কি হয়। এদিকে আজ আমাদের বৌভাত, তাই নিয়ম অনুসারে বরকে নিয়ে স্ত্রী তার বাবার বাড়ি যাবে, এটাই স্বাভাবিক। আমরা চলেও গেলাম।
বৌভাত অনুষ্ঠানে আমি দেখলাম আমার বোনের বান্ধবীদের সাথে হেসে হেসে কথা বলছে রাজ ভাইয়া। এটা দেখে আমার মাথায় রক্ত গরম হয়ে গেল, তাই আমি জোরে কাশি দিলাম। সবাই চলে গেল, রাজও ভয় পেয়ে গেল। আমি চোখের ইশারায় বুঝিয়ে দিলাম যে আমি ওকে ছাড়বো না। রাজের চেহারাটা দেখার মতো হয়েছে। এই বদরাগে ছেলেটাও যে ভয় পায় তা ওকে না দেখলে বুঝতাম না। রাজও রুম থেকে বেরোতে নিলে, তুমি কোথায় যাচ্ছ? কোথায়, আর একটু বাইরে। আমি দরজাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে সোজা হয়ে রাজের জামার কলার চেপে ধরলাম। শালা লুচ্চা, মেয়ে দেখলেই কথা বলতে মন চায়, তাই না? কি করব বলো, তুমি তো আর আমাকে স্বামী হিসেবে মানো না, তাই ওদের সাথে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। কি বললি? কই কিছু না তো। খবরদার, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর কারোর দিকে চোখ তুলে তাকাবি না। ওকে। রাজ ভয়ে ভয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমিও হাসতে শুরু করলাম। রাজ চলে যাওয়ার পর বুদ্ধুটা আসলেও ভয় পেয়েছে। ওকে যে এখনো ভালোবাসি, কিন্তু ওকে সহজে মেনে নেব না। আগে কিছুদিন ওকে কষ্ট দিব, তারপরে মেনে নেব। অন্যদিকে লাস্ট আপডেট কি? বস, রিফাতকে দেখা করতে বলেছি, আপনার সাথে রিফাত আসছে। নিয়ে আসো রিফাত সাহেবকে। এই বলে সরাসরি রিফাতকে আনতে চলে গেল। আপনি কে, আর আমার সাথে কেন দেখা করতে চান? এই শহরের টপ মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ড আমাকে বস বলে ডাকে। আমাকে ডাকার কি কারণ? দেখুন, আপনি কি প্রেমাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভাইয়ের বিয়ে হয়েছে? অনেক আগে থেকেই। ওকে পাওয়ার আশা আপাতত ছেড়ে আমি যেভাবে বলি ওভাবে কাজ করুন, দেখবেন ভালো কিছু হবে। বলুন তাহলে। রাজকে প্রেমার চোখে খারাপ বানিয়ে দিন, এতে করে ওদের ডিভোর্সও দ্রুত হবে। আর আপনি আপাতত রাজের বেস্ট ফ্রেন্ড তিথিকে বিয়ে করুন। তিথিও রাজকে ভালোবাসে, মূলত রাজকে চোখে চোখে রাখার জন্যই তিথিকে আপনাদের বাড়িতে পাঠানো। আপনি আমাদের এত উপকার করেছেন কোনো স্বার্থ ছাড়াই। আপনার কাজকর্ম কেমন সন্দেহজনক, আর আপনার গলার আওয়াজও সন্দেহজনক। আপনার কণ্ঠ কোথায় যেন শুনেছি। বস দ্রুত নিজেকে সামলে নিয়ে, আরে কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার কণ্ঠ তো মনে হয় আপনি আজই প্রথম শুনলেন। আচ্ছা বাদ দিন, কাজের কথায় আসি। কি দিয়ে শুরু করব? আপাতত তিথিকে বিয়ে করে নিন, আর আজকে শুধু প্রেমা না, আপনার বাবা মার চোখেরও খারাপ বানান, তাহলেই আপনার কাজ সহজ হবে। আপনি যেভাবে বলবেন কাজ হয়ে যাবে। এই বলে রিফাত চলে যায়। ছাগলের বাচ্চা, তোকে নিয়ে আমি খেলছি, তুই ভাবছিস প্রেমাকে তুই পাবি আর আমি তোকে সেজন্য সাহায্য করছি? আরে বলদের বাচ্চা বলদ, তোকে ব্যবহার করে আমি ছুঁড়ে ফেলে দিব। প্রেমা শুধুই আমার। এই বলে বস টেবিলে পাঞ্চ করলেন। কেউ আছিস? থাকলে দ্রুত আয়। বসের সহকারী দ্রুত চলে আসে। বলুন বস। ছবিগুলো প্রস্তুত করেছিস? আর আসমা নামে যেই মেয়েটা রাজদের অফিসে কাজ করে, ওদের পরিবারকে কিডন্যাপ করেছিস? জি বস, করেছি। আমার কথা মনোযোগ দিয়ে শোন, মেয়েটাকে ভালোভাবে বুঝাবি, যদি না বুঝে তাহলেই তো বুঝতে পারছিস কি হবে। জি বস, করেছি। কাজে লেগে পড়। ওকে বস। রাজ, তুই আমার সাথে যেই অন্যায় করেছিলি, আস্তে আস্তে তার প্রতিশোধ নিব। তোর থেকে আমি সব কেড়ে নিব, তোর পরিবার, তোর ভালোবাসা, তোর সম্মান, সব কিছু। তুই আমাকে যেই অপমান করেছিস তার কোনো ক্ষমা হয় না। অন্যদিকে আজ রাজদের বাসায় তিথি ও তার পরিবার এসেছে রাজ ও তিথির বিয়ের ব্যাপারে কথা বলতে। বলছি যে ভাই সাহেব, আপনার ছেলেও আমার মেয়ে একে অপরকে পছন্দ করে অনেকদিন আগে থেকেই, তাই বলি কি ওদের 4 হাত এক করে দেওয়া আমাদের দায়িত্ব। আমার কোনো আপত্তি নেই। রিফাত, এদিকে আয় তো। রিফাত এসে হাজির। হ্যাঁ বাবা, বলো। এসব কি শুনছি? তুই আর তিথি বলে একে অপরকে অনেকদিন থেকেই পছন্দ করিস? হ্যাঁ বাবা, আর আমরা দ্রুত বিয়ে করতে চাই। সবেমাত্র রাজের বিয়ে হলো, আর এর মধ্যে আবার রিফাত তোরটা। রাজের মা, তুমি কি বলো? আমি আর কিছু বলবো না, তুমি যা সিদ্ধান্ত নিবে তাই। অন্যদিকে বসের সামনে আসমা নামের মেয়েটা বসে আছে। হ্যাঁ গো আসমা, আমার কথা শুনবে কি? মরে গেল না, আপনি একটা জানোয়ার, একটা নির্দোষ ভালো মানুষের চরিত্রে আপনি দাগ লাগাতে চাইছেন। এই অন্যায় আল্লাহ কখনো সহ্য করবে না। ওই হারামজাদি, তোরে কি লেকচার ছাড়ার জন্য এখানে আনছি? তুই আমার কথা শুনবি নাকি আমি অন্য ব্যবস্থা নিব, সেটা এখন তুই ঠিক করবি। আমার জীবন যাবে, তারপরে এই অন্যায় করব না। রাজ ভাইয়া আমাদের অফিসের সবচেয়ে ভালো মানুষ, উনি সবার বিপদে সাহায্য করে। ওনার মতো মানুষের নামে কলঙ্ক
আল্লাহ কখনো ক্ষমা করবে না। আচ্ছা তোর বোনকে একবার দেখ তো। এই বলে বস রিমোট দিয়ে কিছু একটা পুশ করলেন, আর আসমার সাথে সাথে দেখলো তার ছোট বোন, এমনকি তার বাবা মাকে গ্যাস চেম্বারে বন্দি করে রেখেছে বস। প্লিজ ওদের কিছু করবে না। করবো না, কিন্তু একটা শর্তেই। আমি আপনার সব শর্তে রাজি। গুড, এই তো লাইনে আসো। এরপর বস সবটা বুঝিয়ে বললেন আসমাকে। কিরে পারবি তো? পারবো। গুড। আসমা মেয়েটি এরপর চলে যায়। এইভাবেই সেদিনটা চলে যায়। পরের দিন আমিও চলে আসি আমার শ্বশুর বাড়ি। রাতে ঘুমাতে যাওয়ার আগে বলছি কি, তোমার তো এটাই শেষ বছর, এরপর তুমি কি করবে ভবিষ্যতে? দেখুন, আমার ভবিষ্যৎ আমি করব, তা আমাকে ভাবতে দিন। আপনাকে না বলেছি অযথা অধিকার দেখাতে আসবেন না, বেশি কথা বলবেন না, না হলে সোজা ডিভোর্স পেপার হাতে ধরিয়ে দেব। আমার এমন ভাবে কথা বলা দেখে রাজ নিশ্চুপ হয়ে গেল। পরে রাজ যথারীতি সোফায় চলে গেল ঘুমাতে। সকালবেলা আমি ঘুম থেকে উঠছিলাম না, রাজ আমাকে ডাকতে এসে যখন দেখে আমি উঠছি না, তখন একবার আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। আর তখনই রাজ দেখে আমার শরীর তাপে পুড়ে যাচ্ছে। তাই রাজ ভাইয়া দেরি না করে তার মাকে ডেকে আনলো আর আমার মাথায় জলপট্টি দিতে লাগলো। এরপর রাজ ভাইয়া সেদিন আর অফিসে যায়নি, সারা দিন আমার সেবা করেছে। 1 মিনিটের জন্য আমাকে একা ছাড়েনি। বিকেলের শেষে আমার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। রাজ ভাইয়া আমার পাশেই ছিল। আমাকে চোখ খুলতে দেখে দ্রুত তার মা সহ সবাইকে ডেকে আনে। সবাই আমার রুমে চলে আসে। কিছুক্ষণের ভেতর আমার কি হয়েছিল আর সবাই একসাথে এখানে কেন? আরে তুই ভোর থেকে জ্বর নিয়ে অসুস্থ ছিলি। রাজ আমাদের সবাইকে ডেকে আনে। রাজ তারপর সারাদিন তোর সেবা করে। রাত সব কিছু গুছিয়ে করেছিল বলে আজ তুই সুস্থ। মা, তোমরা একটু বাহিরে যাও, আমি ওনার সাথে কিছু কথা বলতে চাই। আমার কথায় সবাই বাহিরে চলে গেল। আপনি শুনুন, আমার কাছে আসুন, কিছু কথা আপনাকে বলতে চাই। আমার কথা মতো রাজ আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে কখনোই স্বামী হিসেবে মানব না। আমি দেখলাম রাজের চোখে পানি ছলছল করছে, যা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আপনি এখন যান আর আমাকে একা থাকতে দিন। রাজ চলে যেতে লাগলো। যাওয়ার আগে বলল, দেখো, তুমি যদি আমার সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ না করো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তাও প্লিজ আমাকে অবহেলা করো না, আমি আর দিতে পারছি না। রাজের মুখে মুক্তির কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। মনে হচ্ছে এই বুঝি আমার থেকে কিছু হারিয়ে যাচ্ছে। তাই আমার যত অভিমান ছিল তা সব গলে জল হয়ে গেল। রাজ যেই না যেতে নিবে, আমি অমনি তার হাত ধরে টেনে ধরলাম। রাজ অবাক হয়ে পেছনে ফিরল। আমি চলে যেতে বলবো আর তুমি চলে যাবে? তুমি এমন কেন বলো তো? আমার অভিমানটাও ভাঙাতে পারলে না? রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি যতই আমাকে দূরে সরাচ্ছিলে আমার কোনো কষ্ট হচ্ছিল, কারণ আমার বিশ্বাস ছিল একদিন তোমাকে ঠিকই আপন করে পাবো। কিন্তু যেদিন তুমি বললে তুমি অন্য কাউকে ভালোবাসো, সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল। কারণ তোমার আর আমার বিয়ে অনেক ছোটবেলা থেকেই পাকা করা ছিল। তাই সেদিন থেকে ঠিক করে নিয়েছিলাম, যেহেতু তোমার খুশিতেই আমার খুশি, তাই তোমার পিছু নেওয়া ছেড়ে দেই। কাকু আমাকে বলেছিল তোমার পিছু পড়ে থাকতে, যাতে করে তোমার বদরাকি স্বভাবটা কন্ট্রোল করা যায়। তাই তোমার পেছনে পড়ে থাকতাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আমি রাজের পায়ে পড়ে কান্না করতে লাগলাম। রাজ আমাকে টেনে তুলল, আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আসলে তুমি যখন আমার পিছনে লেগে থাকতে আমার অসহ্য লাগতো। মাঝে মাঝে তোমার এসব পাগলামি আমার ভালো লাগতো, কিন্তু কিসের যেন একটা বাধা পেতাম, তাই প্রকাশ করতে পারতাম না। সেদিন তোমাকে ওই কথা বলার কারণ ছিল যাতে তুমি আমার পিছু নেওয়া বন্ধ করে দাও। আসলে আমার জীবনে তেমন কেউ ছিলই না। পরে যখন বাবার কাছ থেকে জানতে পারি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে অনেক আগে থেকেই, তখন নিজেকে অপরাধী লাগতো এই ভেবে যে একটা সরল মনের মানুষকে আমি কিভাবে পারলাম কষ্ট দিতে, নিজের ভালোবাসাকে কিভাবে পারলাম কষ্ট দিতে। তাই তোমার কাছে ছুটে যেতাম ক্ষমা চাওয়ার জন্য। এখন আমার জীবন তুমি ছাড়া অসম্পূর্ণ। এই কথা বলে রাজ থেমে গেল। কেউ কোনো কথা বলছি না। আমি আর দেরি না করে দ্রুত রাজের ঠোঁটের সাথে নিজের ঠোঁটজোড়া মিলিয়ে দিলাম। প্রথমে রাজ কিছু না বুঝলেও শেষে আমার সাথে ঠিকই রেসপন্স করতে লাগলো। প্রায় 5 মিনিট পর রাজকে ছেড়ে দিলাম। ফাজিল মাইয়া, মাথায় কিস করার ভূত চাপছে তোকে তো আমি।
এই বলে রাজ আমাকে ধাওয়া দিতে আসলে আমি চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর দেখি রাজ রুমে নাই। দেখেন কেমন বান্দর পোলা, আমার একলা ফালায়া পালাইছে। ওর অভিশাপ দিলাম ওর বাচ্চা হইব না। থুকু, ওর অভিশাপ দিলাম কেন? ও তো বাচ্চা তো আমার মধ্যেই আইব। হায় আল্লাহ, আমার এখন কি হবে? আমি যদি মা না হই, আমার জীবনটাই তো অসম্পূর্ণ। হে আল্লাহ, আমার অভিশাপ তুইল্লা লও। আর জীবনেও কখনো এমন কথা কমো না। তবে রাজকে অন্যভাবে শিক্ষা দেবো। আজকে রুমে আসুক, খেলা হবে। অন্যদিকে রিফাত বসে আছে বসের সামনে। তোমার কথা অনুযায়ী কাজ হচ্ছে, সামনের মাসেই আমার বিয়ে। আমিও এটাই চেয়েছিলাম। এখন আমাকে কি করতে হবে? রাজ কি তোদের অফিস দেখাশোনা করা শুরু করেছে? আজকে থেকেই শুরু করার কথা। দেখো, রাজকে সরালে তোমার রাস্তা ক্লিয়ার, আমার রাস্তাও ক্লিয়ার। সেটা না হয় বুঝলাম, কিন্তু এখন কি করব? এমন কিছু করার দরকার নাই, আগে ভালোই বিয়েটা মিটুক, এরপর আমি বলবো কি কি করতে হবে। তোমার প্ল্যান অনুযায়ী কাজ করে যদি আমি প্রেমাকে না পাই, আমি কিন্তু তোমার আসল চেহারা সবার সামনে প্রকাশ করব। এই কথা বলাতে লোকটি হো হো করে হেসে উঠল। পৃথিবীতে আমার সামনে এই বসের সামনে বসে তাকে হুমকি দেওয়ার সাহস আজ পর্যন্ত কেউ করেনি, সেখানে তুমি আমাকে সরাসরি হুমকি দিয়ে দিলে। ভাগ্যিস রাজকে শিক্ষা দিচ্ছি, এর জন্য তোমাকে আমার দরকার, না হলে তুমি এতক্ষণে আমার সামনে স্বাভাবিক অবস্থায় বসে থাকতে পারতে না। তোমার প্ল্যান অনুযায়ী কাজ করছি, দেখি কতটুকু সফলতা পাই। শোন, যদি আমি সফল না হই, তোমাকেই আমি ছাড়বো না। কুল ডাউন রিফাত, এত অধৈর্য হলে চলবে না। এখন আমি যা বলছি তা মন দিয়ে শোনো। অন্যদিকে রাতের বেলা আমি বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর রাজও আসলো। রাজ আসার পর, এই চলো না ছাদে যাই, আমার না খুব শখ ছিল তোমার সাথে মিলে একসাথে চাঁদ দেখবো। এখন চলো, বৃষ্টিতে ভিজবো। ও এই কথা, তাইলে চলো। চলো, কিন্তু এইভাবে নয়। তাইলে কিভাবে? আমাকে কোলে নাও, কোলে করে ছাদে নিয়ে যাও। রাজ আমার দিকে একটু বাঁকা ভাবে তাকালো। তোমার মতো ভারী আলুর বস্তাকে আমি কোলে নিতে যাব? হ্যাঁ দে মা, কাইন্দা বাঁচি। এই কুত্তা, কি বললি? কই কিছু না তো। আমার লক্ষ্মী বউটাকে আমি কিছু বলতে পারি, বলো? আমি মুখ ঘুরিয়ে রাখলাম অভিমানে। আরে বাবা, কানে ধরছি, সরি। নিশ্চুপ। কি করলে মহারানীর রাগ ভাঙবে? তুই একাই ছাদে। আর কোনো কথা বলতে পারলাম না, তার আগেই রাজ আমাকে কোলে তুলে নিল। আমার বউটাকে রাগলে তো বেশ লাগে। আমি শুধু তোমাকে একটু রাগাতে চেয়েছিলাম, রাগিয়ে দেখলাম তোমাকে আরো কিউট লাগে। রাজ আমাকে কোলে করে ছাদে নিয়ে গেল। সেদিন আকাশ পরিষ্কার ছিল, চাঁদটাও খুব সুন্দর করে উঠেছে। আজ আমি অনেক খুশি। আমিও। দুজনেই চুপ, একসাথে বসে আছি। আমি রাজের কাঁধে মাথা দিয়ে আছি। জানো, আজ আকাশের চাঁদটাকে দেখে আমি কি দেখছি? কি দেখছো? মিনেরভার সৌন্দর্য যেন তোমার মাঝে। মিনেরভার যেমন চাঁদের ভিতর তার রূপকে হার মানিয়েছিল, তুমিও একইভাবে চাঁদের রূপকে হার মানিয়েছ। ওমা, তাই নাকি? আজ আমার হাঁটতে ইচ্ছে করছে রুমের কলাসিয়ামের ভিতর ফাঁকা মাঠে, যেখান থেকে আকাশটা পরিষ্কার। শুধু তুমি আর আমি, হারিয়ে যেতে ইচ্ছে করছে এক অজানা দুনিয়ায়। বাবা, তুমি এত রোমান্টিক হলে? তুমি যে বদরাগী। এই যে ম্যাডাম, কবি বলেছেন রাগী ছেলেরা সবচেয়ে ভালো ও রোমান্টিক হয়, তাদের সঙ্গ দাও, জীবন ধন্য হয়ে যাবে। তাই কবিটা কে? রাজ সাহেব নিজে নাকি? এই দেখো, একদম তাচ্ছিল্য করবে না, ভালো হবে না বলে দিচ্ছি। এইভাবেই আমরা হাসি দুষ্টুমিতে মেতেছিলাম। হঠাৎ আকাশ কালো মেঘ ধারণ করলো। হঠাৎ বৃষ্টি পড়া আরম্ভ করলো। আমি ভিজছিলাম বৃষ্টিতে, আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। রাজ এক পলকে আমার দিকে তাকিয়েছিল। হঠাৎ বজ্রপাত হওয়াতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, তাই রাজকে শক্ত করে জাপটে ধরি। রাজও আমাকে বুকের সাথে মিশিয়ে ফেলে। এরপর আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ভিজতে থাকি। আজ প্রচন্ড নেশা ধরেছে আমার ও রাজের। আমি যেন আর নিজের মধ্যে নেই। সেম কথা রাজের ক্ষেত্রেও। অনেকক্ষণ ভেজার পর রাজ আমাকে কোলে তুলে নেয়, এরপর নিচে নামতে থাকে। আমি রাজকে জড়িয়ে ধরে থাকি। এরপর আমরা রুমে চলে আসলাম। রুমে আসার পর পোশাক পাল্টে ফেললাম। আজ তোমাকে নিজের করে পাবো আমি। তুমি এতদিন যার জন্য অপেক্ষা করছিলে, আজ তার অবসান হবে। আমি রাজের কথার মানে বুঝলেও কোনো কর্ণপাত না করেই বললাম, কি বলছো তুমি? আমি যা বলছি তা তুমি ভালোভাবেই বুঝেছ। এরপর রাজ আমাকে জড়িয়ে ধরে আর বিছানায় নিয়ে যায়। সুন্দরী, আজকে তোমাকে কে বাঁচাবে?
এই না, প্লিজ খবরদার কিছু করো না। তা বললে তো হবে না সুন্দরী, আজ তোমাকে আমার বাবুর আম্মু বানিয়ে ছাড়বো। আমি আর বলতে পারলাম না। রাজ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমে কোনো কথা না বলেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। এরপর আমার শাড়ির আঁচলে হাত দিল। আমি কেঁপে উঠলাম। এরপর আস্তে আস্তে আমরা হারিয়ে যেতে লাগলাম এক গভীর সমুদ্রে। ওই মিয়ারা, আপনাকে ওর কি লজ্জা শরম নাই? এখনো আসেন এখানে? দেখতেছেন না এখানে প্রাইভেট কাজ হচ্ছে? আমার পরাণের স্বামী আমাকে সোহাগ দিচ্ছে। আপনারা এত ভারী ফাজিল, এখনো আছেন এইখানে? ওই লেখকের বাচ্চা, তোর পাঠকদের যাইতে ক, আমাদেরকে একটু একা থাকতে দিতে ক। শালা লুচ্চে লেখক, তুইও ভাগ। এরপর আর কইতাম নি, না থাক কমু না। এইভাবে রাতটা কেটে গেল। সকালে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর রাজ উঠলো আর আমার দিকে দুষ্টুমির দৃষ্টিতে তাকালো। এমন করে কি দেখছো? পরীকে। সারা রাত দুষ্টুমি করেও মন ভরেনি, এখন আবার শুরু করতে চাচ্ছ? এমন একটা সুন্দর রোমান্টিক বউ থাকলে কোনো ছেলেই শান্ত থাকতে পারে না সুইটহার্ট। আহ আহ। ওসব চিন্তা মাথা থেকে বাদ দাও। আর আজকে থেকে তো তোমার অফিস শুরু। আমার বউটা আমাকে খুব মিস করবে। আচ্ছা ছাড়ো, এখন চলো ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো। এই বলে রাজ ফ্রেশ হতে চলে যায়। আমিও নিচে চলে যাই। সবার সাথে খাবার টেবিলে বসে কুশলাদি বিনিময় করতে থাকি। কিছুক্ষণ পর রাজ নিচে নেমে আসে। মা, আমাকে দ্রুত খেতে দাও। আমি ইশারায় বললাম চুপ থাকতে। রাজ আমার দিকে একটা চোখ টিপ মারলো। তখনই কেউ কাশি দিল। দেখলাম রিফাত ভাইয়া। আমরা দুজনেই মাথা নিচু করে নিলাম। তারাজ, আজকে থেকে তো অফিস জীবন শুরু। ভালোভাবে কাজ করিস, আর কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। ওকে ভাইয়া। নাস্তা করার সময় বাবা, মানে আমার শ্বশুর, রাজকে বিভিন্ন জিনিস বোঝাচ্ছে। অফিসের এটা, অফিসের ওটা ইত্যাদি। আমি একটা জিনিস খেয়াল করলাম, রাজ আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমার কাছে বিষয়টি স্বস্তিদায়ক লাগছে না। কারণ আপনি গুরুজনের সামনে এইভাবে তাকিয়ে থাকবেন, সেটা মোটেও ভদ্রতা নয়। তাই রাজকে ইশারায় বোঝাচ্ছি চোখ নামিয়ে রাখতে, কিন্তু রাজ শুনছে না। তাই উপায় না পেয়ে দিলাম রাজের পায়ে একটা আঁচড়। আউচ। সাথে সাথে আমার শাশুড়ি দৌড়ে এলেন। এসেই বলতে লাগলেন, কি হয়েছে রাজ, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? মা, পায়ে তেলাপোকা কামড়িয়েছে। রাজের কথা শুনে রিফাত ভাইয়া পানি খাচ্ছিল। ওনার মুখ থেকে পানি ফুরুত করে বেরিয়ে গেল। উনি কাশতে লাগছিলেন। কি একটা অবস্থা আপনারাই বলেন। জীবনে প্রথম শুনলাম তেলাপোকার কামড়ে মানুষ ব্যথা পায়। মানে কিভাবে বিষয়টি এড়িয়ে গেল আপনারাই তো দেখলেন। এ রাজ, তো মাথা কি ঠিক আছে? তেলাপোকা মানুষ কামড়ায়, মজা করার জায়গার পাস না। রাজ, রাতে কি নেশা করেছিলি নাকি? কি সব বলছিস ভাই? তোর যদি নেশা করা লাগে, ভালো মনের নেশা কর, কম দামি জিনিস দিয়ে। আর কত? কি, রাজ নেশা করে? আরে হ্যাঁ, তুই জানিস না রাজ ডেইলি কম দামি জিনিস সেবন করে। আজকে রুমে আসো তুমি, তোমার খবর আছে। আমি উঠে চলে গেলাম। আমি চলে যাওয়ার পর, কাজটা কি ঠিক হইলো ভাইয়া? ওকে এভাবে না খেপালেও পারতি। চিল রাজ চিল, ওর মান ভাঙাবি এটা তোর দায়িত্ব। আর আমি না তোর একমাত্র ভাইয়া? আমি তোর সাথে একটু মজা করতে পারবো না বল? ধুরু। রাজ দ্রুত অফিসের উদ্দেশ্যে চলে গেল। এদিকে আমি আড়াল থেকে সব দেখছি আর হাসছি। ভাবছি সত্যি ভালো একটা পরিবারে এসেছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমিও চলে গেলাম এরপর ভার্সিটির উদ্দেশ্যে। অন্যদিকে রিফাত আড়ালে গেল আর কাউকে কল করলো। হ্যালো বস, তোমার কথা অনুযায়ী কাজ করছি। তোমার সাথে তিথির বিয়ে ঠিক হয়ে গেছে। আমার মনে হয় তুমি তোমার বাসাতে কি হচ্ছে তা ভালো করে জানো না। কি বলতে চাইছো তুমি? কিছু ছবি পাঠাচ্ছি, ভালো করে দেখে আমাকে জানাও। এরপর বস রিফাতকে কিছু ছবি দেয়, যা মূলত ছিল গতকাল রাতে আমার আর রাজের বৃষ্টিতে ভেজার ছবি। এটা কি করে সম্ভব? সবই সম্ভব। ওরা ওদের মান অভিমান ভুলে এক হয়ে গেছে। কিন্তু ওরা মিলিত হয়ে গেছে, এত আমাদের জন্য অসুবিধা। এখন ওরা একে অন্যকে আরো বেশি করে বিশ্বাস করবে। ওদের জুটিয়ে আমরা কখনোই ভাঙতে পারবো না। হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বললাম নাকি আজব? তুমি যে কথা বললে না হেসে পারলাম না। এতে আমার জন্য সহজ হলো বিষয়টি। এখন সহজেই ওদের ভাঙন ধরাতে পারবো। কিভাবে? সেটা তোমাকে বলতে বাধ্য নেই। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে। আমি যা বলছি তাই করবে। আচ্ছা বলো, কি করতে হবে? আজ তো অফিসে রাজের প্রথম দিন, তাই না? হ্যাঁ। আসমা মেয়েটাকে রাজের বিয়ে বানাও, বাকিটা পরে বলবো। আচ্ছা। এই বলে রিফাত ফোন কেটে দিল। রাজ, তোর জীবন আমি কি বানাই দেখ। আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছিস, প্লাস ওর সাথে বিছানায় গিয়েছিস।
তোকে আমি তিলে তিলে মারবো রাজ, আর তোর ওই মাথা মোটা ভাই রিফাতকে মারবো আরো কৌশলে। অন্যদিকে আজ রাজের অফিসের প্রথম দিন, তাই রিফাত সবার সাথে রাজকে পরিচয় করিয়ে দিতে লাগলো। একটা সময় গিয়ে রিফাত রাজকে বসের কেবিনে নিয়ে গেল। দেখ রাজ, এই চেয়ারে তুই বসবি আজ থেকে, আর আমি বাবার মতিঝিল অফিস দেখাশোনা করব। আর কিছু বলবে কি ভাইয়া? আমি তোর জন্য একজন পিও ঠিক করেছি, সে তোকে সব কাজ সাহায্য করবে, সব সময় থাকবে তোর সাথে। ওকে, কোথায় আমার পিয়ে? ডাকো তাকে। আচ্ছা ওয়েট, আসমা ভেতরে এসো। রিফাত আসমা নামক মেয়েটিকে ডাকলো, আর মেয়েটি আসবো স্যার? হ্যাঁ এসো। মেয়েটি ভেতরে আসলো। রাজ, এ হচ্ছে আসমা, তোর নতুন পিয়ে, আজ থেকে সব কাজে তোকে সাহায্য করবে। ওকে ভাইয়া। আচ্ছা রাজ, আমি তাহলে যাই। এই বলে রিফাত যাবার আগে আসমাকে চোখের ইশারা দিয়ে কিছু একটা বোঝালো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার ইশারাতে এইসব হচ্ছে। তোমার নাম আসমা? জি স্যার। আচ্ছা, তোমার কেবিনে যাও, আমার প্রয়োজন হলে তোমাকে ডাকবো। ওকে স্যার। এই বলে আসমা চলে গেল। তখনই মাফিয়া বসের ফোন বেজে উঠল। বল, আপডেট কি? বস, আপনার কথা অনুযায়ী রাজের অফিসে নজর রাখছে। আসমা রাজের পিয়ে নিয়োজিত হয়েছে, আর কিছুক্ষণ আগে রাজের কেবিন থেকে বেরিয়েছে। ভালো করে নজর রাখ, বলা যায় না, বাকি হাতছাড়া হলে তোদের কারোর জীবন আমি রাখবো না, মনে রাখিস। এ ভুল হবে না বস। আচ্ছা, ফোন রাখছি। এই বলে বস ফোন কেটে দেয়। রাজও অফিস থেকে বাসায় আসে, এসেই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই কি হচ্ছে এসব? পাখি, আমার না বড্ড মিষ্টি খেতে ইচ্ছে করছে। ফ্রিজে আছে, এনে দিচ্ছি। আমি ওই মিষ্টির কথা বলিনি পাখি। আমি বুঝলাম রাজ কিসের কথা বলছে, তারপরেও চুপ গেলাম। যেহেতু মৌনতা সম্মতির লক্ষণ, তাই রাজ দেরি না করে আমার ঠোঁটের উপর হামলা চালালো। অনেকক্ষণ হামলা চললো, এরপর রাজ থামলো। এইভাবেই কেটে গেল 1 মাস। আজ 1 মাস পর রিফাত ভাইয়ার বিয়ে হলো তিথি আপুর সাথে। রাজ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ইমন ভাইয়ার তিথি আপু। বিয়েতে অবাক করা বিষয় হচ্ছে ইমন ভাইয়া আসেনি, ওনাকে ফোনেও পায়নি রাজ। রিফাত ভাইয়ার বিয়েটাও বেশ জাঁকজমকভাবেই হয়ে যায়। এরপর আর কি, আমাদের দিনগুলো স্বাভাবিকভাবেই অতিবাহিত হতে লাগলো। আমাদের বিয়ের 3 মাস পর হঠাৎ একদিন আমি মাথা ঘুরে পড়ে যাই। আমার মাথা ঘুরে পড়ে যাওয়ার খবর শুনে দ্রুত ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলল আমি প্রেগন্যান্ট, অর্থাৎ রাজ বাবা আর আমি মা হতে চলেছি। এই খবর শুনে আমি অনেক খুশি হয়েছিলাম। আমি ভাবছি যখন রাজকে জানাবো, না জানি রাজ কত খুশি হয়। এদিকে রিফাত বসকে ফোন করে। হ্যালো বস, পেমা তো প্রেগনেন্ট, তুমি কি তোমার কাজ এখন শুরু করবে না? ওই দিনটারই আমি অপেক্ষায় ছিলাম এতদিন, এখন আমার খেলা শুরু হবে। আমার খেলা দেখে শয়তানেরও আত্মা কেঁপে উঠবে। এবার আমিও একটু দেখতে চাই কেমন খেলোয়াড় তুমি, কথায় না বলে কাজে প্রমাণ করে দেখাও, বুঝলে? শুধু দেখে যাও কি হয়। এই বলে বস ফোন কেটে দেয় আর তার সহকারীদেরকে ফোন করে। হ্যাঁ বস, বলুন। আজকে অফিস ছুটির পর আসমা মেয়েটাকে আমার বাংলোতে নিয়ে আসবি। ওকে বস। এই বলে ফোন কেটে দেয়। রাজ, তুই ভাবতেও পারবি না তোর জীবনটা আমি কিভাবে নরক বানাতে যাচ্ছি। অফিস ছুটির পর আসমা মেয়েটাকে বসের সামনে আনা হয়। আমার কাছে কি চাও? যা চাই সেটা তো জানোই, আর তোমার পরিবারকে তুমি চাও এটাও আমরা জানি। কি করতে হবে আমাকে? আমি যা বলছি মন দিয়ে শোন। এরপর বস মেয়েটিকে সবকিছু বলল। কিরে, পারবি নাকি অন্য ব্যবস্থা নিব? পারবো। কালকে থেকেই নেমে যাবি। এদিকে রাজ বাসায় এসে যখন শুনলো ও বাবা হতে যাচ্ছে, ও কি খুশি বলে বোঝানো যাবে না। আমাকে কোলে করে নিয়ে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, ইয়েস, আজ আমি অনেক খুশি, কারণ আমি বাবা আর তুই মা হবা। আমি হেসে দিলাম রাজের এমন পাগলামো দেখে। সেদিনটা সেভাবেই গেল। পরের দিন রাজ চলে গেল অফিসে। অফিসে গিয়েই আসমা রাজের রুমে আসলো। অন্যদিকে কেউ একজন রাজের অফিসে কি হচ্ছে তা অবজার্ভ করছে আর হাসছে। স্যার, আসতে পারি? আসো। স্যার, আসলে আউচ বলে মেয়েটি রাজকে জড়িয়ে ধরলো আর সাথে সাথেই ছেড়ে দিয়ে বলল, সরি স্যার, আসলে আমি তেলাপোকাকে খুব ভয় পাই। আমার গায়ে তেলাপোকা উঠেছিল, তাই ভয়ে আপনাকে জড়িয়ে ধরি। আরে ইটস ওকে, আমি কিছু মনে করিনি। এই বলে রাজ মেয়েটিকে কাজ করতে বসতে বলল। অন্যদিকে রাজের অফিস থেকে কেউ একজন বসকে ফোন করে। হ্যালো বস। বল।
খুবই ভালো কথা। এখন ওই ছবি এডিট করতে পাঠাও। ওকে। এডিটের পর ছবি আমার কাছে পাঠাবে। ওকে। খেলা শুরু হয়ে গেল রাজ। এবার দেখি আমায় সেদিনের করা অপমানের বদলা আর আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার শাস্তি তোকে দিতে পারি নাকি। এইদিকে ছবি এডিটিং এর পর প্রাপ্ত ছবি বসের মোবাইলে চলে যায়। বস শুধু একটা মুচকি হাসি দেয়। এরপর সেই ছবি রিফাতের ফোনে পাঠিয়ে দেয় আর রিফাতকে কল করে। বেশ কিছুক্ষণ ফোন হওয়ার পর রিফাত ফোন রিসিভ করে। হ্যালো রিফাত। বস। মালপাতি তো পেয়েছো, এবার তাইলে তোমার খেলা শুরু করো। তার বলতে আমার রাজ্যের জন্য করুণা হচ্ছে, বেচারা বুঝতেও পারছে না তার জন্য কি অপেক্ষা করছি। আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ওকে প্রেমার জীবন থেকে সরাতে হবে। এই না হলে আসল প্রেমিক। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। ধন্যবাদ আমাকে দেওয়ার দরকার নেই, বেঁচে থাকলে ধন্যবাদ দিতে পারবে। মানে? কিচ্ছু না, মানে বললাম রাজ বেঁচে না থাকিলে ধন্যবাদ দিতে পারবা। ওহ, তাই বলো? এখন রাজকে সব্বার চোখে খারাপ বানাও। ওকে। এই বলে রিফাত ফোন কেটে দিল। সারাদিন অফিস শেষ করার পর রাজ বাসায় আসে, সবার সাথে খেতে বসে। তখনই রিফাত এসে হাজির হয় কোথা থেকে। বাহ, আজকাল বাইরে মেয়েদের সাথে ফুর্তি করে পরে বাসায় এসে কবজি ডুবিয়ে খাওয়া হয়। ওয়াও, এক্সিলেন্ট রাজ। ভাইয়া কি বলছিস এসব? কি বলছি মানে? দেখ, মাথা গরম করাস না। তুই শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছিস। চোরের আবার বড় কথা। ভাইয়া। এই বলে রিফাতকে মারতে লাগলো। পরে রাজের বাবা এসে তাকে শান্ত করেন। রিফাত, মিথ্যা তো বলছিস কেন? এই দেখো প্রমাণ বাবা। মোবাইল বের করে ছবি দেখিয়ে রাজের বাবা ছবি দেখা শেষে রাজের কাছে এসে তাকে দুটি চড় মারেন আর বলতে লাগলেন, ছি রাজ, তুই এতটা খারাপ হয়ে গেছিস। আমি ভাবতে পারছি না রিফাত এসে সব সত্যি বললো আর তুই তাকে মারলি আমি সামনে থাকা অবস্থায়। তখনই রিফাত সবাইকে মোবাইলের ছবিটা দেখাতে লাগে। সবাই রাজের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায়, এমনকি তিথি আপু যিনি ভাইয়াকে ভালোবাসতেন। সবাই চলে যাওয়ার পর আমি এগিয়ে গেলাম রাজের দিকে। আমাকে তো ভোগ করে ফেললেই, এরপরও তোমার ক্ষুধা মেটেনি। আমি গর্ভবতী দেখে তোমার চাহিদা মেটাতে পারছো না, আর তাই শেষ পর্যন্ত অফিসের স্টাফের সাথে। ছি। আমি আর কোনো কথা না বলে চলে এলাম। রুমে এসেই কাঁদতে লাগলাম। অন্যদিকে রিফাত বসকে কল করে সব জানায়। এই 1 মাস সবাই যেন ওকে অবহেলা করে, 1 মাস পর করবে। বুঝতে পেরেছি। গুড। এইভাবেই কেটে গেল 1 মাস। 1 মাস পর একদিন রিফাত হঠাৎ করে তার বাবাকে তাদের অফিসে ডাকে এবং অফিসের সকল স্টাফকেও ডাকে। এভাবে ডেকে আনলি কেন? বাবা, তুমি কি জানো অফিসে 40 কোটি টাকা গায়েব? রাজ বলেছিল। সেই টাকা রাজই সরিয়েছে, আর ওই টাকা দিয়ে গুলশানে একটা নাইট ক্লাব কিনেছে। ওই যে টাকা চেক আর নাইট ক্লাবের দলিল। বলে একটা ফেক চেক ও ফেক দলিল দেখালো তার বাবাকে। আর কত নিচে নামবি তুই? তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা করছে। এইভাবে 2 মাস চলে গেল। 2 মাসে রাজকে সবাই অবহেলা করছে, আর তা দেখে একজন মহা মজা পাচ্ছে আড়াল থেকে, যে হচ্ছে সবকিছুর মাস্টার মাইন্ড। সে খেলছে রাজের সাথে খুব বাজেভাবে। ওইদিকে রিফাত আবার কল করে বসে। এবার আমার কথা মন দিয়ে শোন। দেখো, তোমার বাবার বিশাল সম্পত্তি তুমি একাই ভোগ করতে পারো, তাই না? তা পারে। তাই রাজকে বাড়ি থেকে চিরতরে বের করে দাও। সেটা কিভাবে? একজন চরিত্রহীনের নিশ্চয়ই তোমাদের বাড়িতে জায়গা নেই, তাই না? তা ঠিক, আমি বুঝতে পেরেছি। কি করতে হবে? এই বলে রিফাত ফোন কেটে দেয় আর আসমাকে কল দেয়। হ্যালো আসমা, কালকে অফিস টাইমে করতে হবে। ওকে স্যার। পরের দিন সকালে রাজের জীবনে সবচেয়ে বাজে দিন হতে যাচ্ছে, কারণ আজকেই রাজ তার সব কিছু হারিয়ে ফেলবে। রাজ তার কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ করে আসমা তার কেবিনে প্রবেশ করে কোনো অনুমতি ছাড়াই। হোয়াট ইজ দিস? হাউ ডেয়ার ইউ টু এন্টার মাই রুম উইদাউট মাই পারমিশন? আসমা দরজাটা শক্ত করে লাগিয়ে দিল, এরপর নিজের জামা ছিঁড়তে লাগলো। বাঁচাও, বাঁচাও, আমার সর্বনাশ করে দিল কে? কোথায় আছো? বাঁচাও। আসমার চিৎকারে অফিসের সবাই দ্রুত ছুটে আসে। এরপর দরজা ধাক্কাতে ধাক্কাতে ভেঙে ফেলে। আসমা একজন মহিলা স্টাফকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সবাই কি করবে ভেবে পাচ্ছে না।
কারণ বস তার পিয়ের চরিত্র নষ্ট করতে চেয়েছে। সবাই আর কিছু না ভেবে রিফা তার বড় সাহেবকে মানে রাজের বাবাকে কল করেন। তারা দ্রুত সেখানে পৌঁছে যান। এরপর রাজকে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর রাজের বাবা রাজের পরনের প্যান্টের বেল্ট খুলে তাকে মারতে থাকে আর বলতে থাকে, জানোয়ার, তুই কেন জন্ম নিলি? মরে গেলে তো ভালো হতো। আমার সারা জীবন সম্মান আজ এভাবে ধুলে মিশিয়ে দিলি। রাজ নীরবে কান্না করে যাচ্ছে। সবার দিকে তাকালো, দেখলো সবাই ওর দিকে ঘৃণার নজরে তাকিয়ে আছে। আজ থেকে আমার কোনো সন্তান নেই। আমি তোকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। এখন এই মুহূর্তে তুই বাড়ি থেকে চলে যাবি। আর হ্যাঁ, 6 মাস পর আবার ফুলের মতো বৌমাকে ডিভোর্স দিবি। এই বলে রাজের বাবা প্রেমার দিকে তাকালেন, আবার বলতে লাগেন, মা, এই সন্তানটাকে তুই নষ্ট করে ফেল। ওর মতো জানোয়ারের সন্তান তুই গর্ভে ধারণ করিস না। না বাবা, এটা হয় না। সকল মেয়ের জীবনে মার ডাক শুনতে পাওয়াটা একটা ভাগ্যের। আমার সন্তান নির্দোষ, ও তো কোনো অন্যায় করেনি। বাবা, আপনি ওনাকে এই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যেতে বলুন। আমার কথা শুনে রাজ কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। রাজকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিলেন বাবা। আমি রাজের চোখের ভাষা বারবার পড়ছি। আমার মন বলছে রাজ নির্দোষ, কিন্তু পরিবেশ পরিস্থিতি আজ আমার বিপরীতে। রাজ আমাদের সবার দিকে ছলছল নয়নে তাকিয়েছিল। হঠাৎ করে বাসার দরজা রাজের সামনে বন্ধ হয়ে যায়। বস, মিশন কমপ্লিট। তোমার পরবর্তী লক্ষ্য কি? সেটা সময় বলবে, এখন শুধু দেখে যাও কি হয়। এদিকে রাজ রাস্তা দিয়ে হাঁটছে আর আনমনে ভাবছে। এমন সময় পেছন থেকে কিছু একটা অনেক জোরে রাজকে ধাক্কা মারে। রাজের কপাল ফেটে রক্ত বের হতে থাকে। থাকবো না এই স্বার্থপর পৃথিবীতে। ক্ষমা করে দিও সবাই এই হতভাগাটাকে। রাজ আর কিছু বলতে পারল না, তার চোখ বন্ধ হয়ে গেল।